গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 6 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচন যত গনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে জোট রাজনীতির অঙ্ক। বিজেপি ও তার শরিক অসম গণ পরিষদের মধ্যে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানালেন অগপ সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল বোরা। তার কথায় বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতুল বোরা বলেন, বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও আলোচনা হবে। সব কিছু চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যেই বিস্তারিত ঘোষণা করা হবে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জোট রাজনীতির গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি জানান, বিজেপি সবসময়ই তার মিত্র দলগুলিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়। আসন্ন বিধানসভা নির্বাচনেও সেই দ্বারাই বজায় থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জোটের শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হবে। এরই মধ্যে বিজেপি নিজেদের নির্বাচনী প্রস্তুতিও দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। রাজনৈতিক মহলের মতে বিজেপি যখন নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, তখন জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে। বিশেষ করে অগপর সঙ্গে কতগুলি আসনে সমঝোতা হবে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। আসামের রাজনীতিতে বিজেপি ও অগপ দীর্ঘদিনের জোট সঙ্গী। রাজ্যের রাজনৈতিক সমীকরণে এই জোটের গুরুত্ব যথেষ্ট। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুই দলের মধ্যে আসন সমঝোতার রূপরেখা কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অপরদিকে জার্সি বদল বয়ানে বদলায়নি সাজু আমিনুলের মেজাজ। 21-এর রিপিট টেলিকাস্ট, তবে পুরোটাই নয়, আংশিক। প্রতিপক্ষ সেই দুজনই, তবে ডিলিমিটেশনের গেড়াকলে পড়ে পাল্টে গেছে তাদের জার্সি। আর জার্সি পাল্টালে রাজনীতিবিদরা যা বলেন ঠিক তেমনটাই বলছেন তারা মানে আমিনুল হক লস্কর ও করিমউদ্দিন বড়ভূইয়া। সাজু নামেই যার বেশি পরিচয় এবং দুই কট্টর প্রতিপক্ষের বয়ানবাজিতে বৃহস্পতিবার থেকেই বুটের বাজার হয় ফুটার মতো ফুটতে শুরু করে দিয়েছে সোনাইয়ে। বৃহস্পতিবার এআইইউডিএফ থেকে ইস্তফা দিয়েছেন সাজু। তবে শাসক জোটের শরিক অসম গণ পরিষদে আনুষ্ঠানিক যোগদানের তারিখ এখনও ঠিক হয়নি। আসলে যোগদানে খানিকটা ধামাকা উপাদান জুড়তেই কয়েকটা দিন হাতে রাখতে চাইছেন সাজু। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, সোনাইয়ে কংগ্রেসের একটি বড় অংশ তাদের প্রার্থী নিয়ে প্রচণ্ড রেগে আছেন। আমার সঙ্গে তাদের কয়েকজনেরও অগপতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের প্রার্থী মানে আমিনুল হক লস্কর, তবে আমিনুলও পুরনো প্রতিপক্ষকে ছেড়ে কথা বলছে না। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, 21-এ বিজেপির হাত থেকে কম বাজাতে এআইইউডিএফকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন সাজু। বলেছিলেন, বিজেপি ক্ষমতায় থাকলে কোরআনের আয়াত পাল্টে দেবে, মসজিদ সব ভেঙে দেবে। এবার কার হাত থেকে কাকে বাঁচানোর কথা বলে ভোট চাইবেন সাজুভাই অবশ্য হাজির জবাব। কোনো রাখটাক না করেই সাজু বলেছেন, আসামের বর্তমান যে পরিস্থিতি তাতে মুসলিমের স্বার্থেই এনডিএর সঙ্গে থাকাটা জরুরি। কেন জরুরি এর ব্যাখ্যা দিয়ে সাজু বলেছেন, ডিলিমিটেশনের পর যে হিসাব দাঁড়িয়েছে তাতে 22টি আসনেই মুসলিমরা জিততে পারবেন, অর্থাৎ বিধানসভায় মুসলিম সদস্য থাকছেন 22 জন। এর মধ্যে কংগ্রেস, এআইডিএফ ও আরও দু একটি দলের 18 জন এবং অগপর 4 জন মুসলিম থাকবেন। এখন এই মুসলিম বিধায়করা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকেন, তাহলে সংখ্যালঘুর স্বার্থের কথা বিধানসভায় তুলবেন কে? ফলে কৌমের স্বার্থেই আমি এনডিএ শরিক দলে যাচ্ছি। একটা কথা স্পষ্ট, আজকের আসামের সংখ্যালঘুর অধিকার রক্ষা করতে হলে মুসলমানদের এক কদম এগিয়ে আসতে হবে। তাহলে শাসক দলও আরও এক কদম এগিয়ে আসবে, এটাই বাস্তব। আমিনুল এই যুক্তি মশা তাড়ানোর মতো উড়িয়ে দিয়েছেন। তার পাল্টা প্রশ্ন, হিমন্ত বিশ্ব শর্মার সরকার আবারও মুসলমানদের গড় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে, মুখ্যমন্ত্রী এখন থেকেই বলছেন। এবার ক্ষমতায় এলে 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ হবে। সাজু তখন অগপ দলের হয়ে এই উচ্ছেদের সমর্থন করবেন। ফলে মুসলমানরা কেন তাকে ভোট দেবেন? সোনাইয়ের ভোটাররা কি এতই বোকা? এই প্রশ্নেও সাজু হাজির জবাব। তিনি বলেছেন, মুসলমানরা উচ্ছেদের বিরোধী এমনটা মোটেও নয়। সংরক্ষিত বনাঞ্চল বেদখল হলে উচ্ছেদ তো হবেই। এ ব্যাপারে আমি আইনের পক্ষেই থাকব। যদি দেখা যায় বেআইনিভাবে কোনো বৈধ ভারতীয়কে উচ্ছেদ করা হচ্ছে, তাহলে আমি অবশ্যই এর বিরোধিতা করব।
আবার যদি দেখি কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে, তাহলে আমি সীমান্ত অবধি গিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আসব, বলেছেন সাজু। তার দাবি, মুসলিম সমাজের বিশিষ্টজন ও ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দু একজন বিশিষ্টজন বা ধর্মীয় নেতার নাম বলুন না, এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন সাজু। বলেছেন, একটু অপেক্ষা করুন, ধর্মীয় নেতারাই বিবৃতি দিয়ে জানাবেন। প্রশ্ন হচ্ছে, এতই যদি মুসলিমের স্বার্থে কথা বলেন, তাহলে সেটা তো এআইইউডিএফ থেকেও করতে পারতেন করিমউদ্দিন। তাহলে অগপথে যাওয়ার কি প্রয়োজন? সাজুর যুক্তি, 22 জন বিধায়ক নিয়ে কিছু করা সম্ভব নয়, সরকার গড়াও সম্ভব নয়, সরকার ফেলাও সম্ভব নয়, তাই কৌমের স্বার্থে আজমলের দল ছাড়তে হয়েছে তাকে। অন্যদিকে এআইইউডিএফ বিধায়ক মুজিবুর রহমান বলেছেন, সাজু আবার দল ছাড়বেন কি? দুদিন আগে দলই তাকে বহিষ্কার করেছে। আরও দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হোসেনকে তো 1 বছর আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমিনুল বলছেন, সাজু অগপথে যাওয়ায় তিনি নিজের জয় নিয়ে নিশ্চিত। সাজু একসময় কংগ্রেস করতেন, তখন সন্তোষ মোহন দেবের মতো নেতাকে ডুবিয়েছেন। এআইইউডিএফে গিয়ে বদরুদ্দিন আজমলকে ডুবিয়েছেন, এবার অতুল বরাদের ডুবার পালা। প্রশ্ন হচ্ছে, সাজু আমিনুলের লড়াইয়ে এবার সোনাইয়ে পাল্লা ভারী কার দিকে? স্থানীয় অভিজ্ঞদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, সোনাইয়ে এবার কংগ্রেসের ভালো সম্ভাবনা রয়েছে, বা বলা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু দুই প্রতিপক্ষই সদ্য জার্সি বদল করেছেন। ফলে তার টিকিট পেয়ে যাওয়ায় বিক্ষোভ দানা বেঁধে উঠছে, এবং এক্ষেত্রে আমিনুলের চেয়ে একেবারেই উল্টো কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছেন সাজু। কারণ তিনি যে দল ছেড়েছেন, সেই এআইইউডিএফ এখন ভাঙ্গা হাট, আর যে দলে যোগ দিতে চলেছেন সেই অগপর সোনাই তো বটেই, বরাকেও কোনো সংগঠন নেই, এবং সংগঠন নেই মানে প্রত্যাশীও সেভাবে নেই। আয়েশা সুলতানা চৌধুরীর মতো দু একজন অগপর টিকিট চাইছিলেন। সাজু টিকিট পেলে তারা ক্ষুব্ধ হবেন ঠিকই, কিন্তু দল ভাঙ্গানোর মতো শক্তি তাদের নেই। তার চেয়ে বড় কথা, ভাঙ্গানোর মতো দলও তো আর অগপ নয়। অন্যদিকে সোনাই বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি, এবারও জেতার পুরো সম্ভাবনা রয়েছে। কিন্তু আমিনুলকে প্রার্থী মানতে রাজি নন দলের একটি বড় অংশ। গত মঙ্গলবার কংগ্রেস আমিনুলকে সোনাইয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আজীবন কংগ্রেস বিরোধী প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুলকে টিকিট দেওয়ায় সোনাইয়ে দলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যুবক কংগ্রেস নেতা নকদিগ্রামের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাকিব মজুমদারের মতো দলের একটি মহল আমিনুলের টিকিট মানতে পারছেন না। রাকিব সরাসরি বলছেন, টাকার বিনিময়ে টিকিট। কংগ্রেস নেতৃত্বকে হুমকিও দিয়েছেন, সোনাই আসন বুঝিয়ে ছাড়ব। সাজুর টার্গেট কংগ্রেসের এই বিক্ষোভ দূরাই। ঘটনা হলো, ভোটের আগে টিকিট নিয়ে বড় দলগুলোতে এ ধরনের খুব বিক্ষোভ হয়। কংগ্রেস আগেভাগে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় আমিনুলও মানবঞ্চন বলার জন্য হাতে সময় পাচ্ছেন। ফলে দুই কট্টর প্রতিপক্ষের টক্করের ময়দান তৈরি হয়ে উঠেছে সোনাইয়ে। ডিলিমিটেশনের পর সোনাইয়ের 1,88,000 ভোটারের মধ্যে 85% মুসলিম। ফলে দুপক্ষই মুসলিমদের চিত্ত জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন। শেষ হাসি নির্ভর করছে কৌমের দুঃখে কে কতটা পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিতে পারেন, কে কতটা অশ্রু বিসর্জন দিতে পারেন, এবং সোনাইয়ের মানুষ কার চোখের জল কুম্ভীরাশ্রু সেটা ঠিকঠাক টাহর করতে পারেন। অপরদিকে 8 মার্চ শহরে লায়ন্স ক্লাবের 22তম গণবিবাহ, এবার হবে 13টি বিয়ে। সমাজের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে মানবিক উদ্যোগ হিসেবে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবারও আয়োজন করতে চলেছে তাদের গণবিবাহ প্রকল্প। তাদের এই উদ্যোগ এবার 22তম বছরে পা দিয়েছে। আগামী 8 মার্চ শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে এই গণবিবাহের অনুষ্ঠান হবে। এবার হবে 13টি বিয়ে। গত 21 বছরে হয়েছে মোট 409টি বিয়ে। এ উপলক্ষে লায়ন্স চক্ষু হাসপাতালের 3য় তলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন উপস্থিত ক্লাবের সভাপতি সমীক সেন, সম্পাদক জয়ন্ত কুমার দেব, গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায়, কো চেয়ারম্যান সঞ্জিত দেবনাথ, সদস্য রূপনয়ন দাস, বাবুল হুল এবং যশবন্ত দাস। গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায় জানান, এই মহৎ উদ্যোগটি প্রথম শুরু হয় লায়ন্স বর্ষ 2004-05 সালে। প্রাথমিক পর্যায়ে প্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল প্রায় 15 বছর ধরে এই প্রকল্প পরিচালনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 22তম গণবিবাহ। তিনি জানান, অনুষ্ঠানের দিন সকাল 8টায় নর্মাল স্কুলে অংশগ্রহণকারী সব হবু বর কনেকে রিপোর্টিং করতে হবে। বর কনে এক একজনের সঙ্গে সর্বোচ্চ 5 জন অতিথি উপস্থিত থাকতে পারবেন।
অনুষ্ঠানে কনেদের সাজানোর বিশেষ ব্যবস্থা থাকবে এবং সব দম্পতিকে বিবাহ সনদপত্র প্রদান করা হবে। এবছর মোট ২৬ জন যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর মধ্যে বেশিরভাগই চা বাগান অঞ্চলের। মোট ১৮টি আবেদনপত্র জমা পড়েছিল, সেখান থেকে যাচাই করে ১৩ জোড়াকে নির্বাচিত করা হয়েছে। তিনি জানান, বিগত বছরগুলোতেও বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান অঞ্চলের ছেলেমেয়েদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। গণবিবাহে অংশগ্রহণকারী নবদম্পতিদের ১ মাসের রেশন সামগ্রী, বাড়ির আসবাবপত্র, রান্নার বাসনপত্র, বিছানাপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে। পাশাপাশি প্রতিবারের মতোই গণবিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা যে আর্থিক উপহার দেবেন তা ১৩ জোড়া নবদম্পতিকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। এতে শহরের বিভিন্ন সংস্থা সহ বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি থাকবে বুড়িভোজের ব্যবস্থা। অংশুকুমার রায় আরও জানান, এই প্রকল্পে দীর্ঘদিন ধরে বিটিএন সহযোগিতা করে আসছে। এখন পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে মোট ৪০৯টি বিয়ে হয়েছে। এর মধ্যে ২০১৫ সালে একসঙ্গে সর্বাধিক ৩৪টি বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, এই গণবিবাহ কর্মসূচিতে বিভিন্ন ধর্মের লোকেরা অংশ নিয়েছেন। অতীতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই উদ্যোগের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।